সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, স্বাগত জানাচ্ছি মাতৃভূমির আন্তর্জাতিক এই পেজে। বুঝতে চেষ্টা করছি যে লাইভটা ঠিকমতো শুরু হয়েছে কিনা, একটু দেখে নেই। গত সপ্তাহে যখন লাইভ করতে গেছিলাম একটা পেজে, তখন দেখা গেছে যে লাইভটা চলে গেছিল হলো আমার পেজে। দর্শক শ্রোতা বন্ধুরা, যারা ইজ লাইভ নাও ইন মাতৃভূমি, ওকে, সো শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগত জানাচ্ছি। টরন্টো থেকে আমি মৌ মধুবন্তী। প্রথমেই আন্তরিক ধন্যবাদ গৌতম বিশ্বাসকে আমাকে আজকে এই বিশেষ দিনে, আজ মহালয়া, এই বিশেষ দিনে আমাকে মাতৃভূমিতে সংযুক্ত করবার জন্য এবং আহ্বান জানাবার জন্য। তাই প্রথমেই সবার জন্য আমার নিবেদন, ওগো আমার আগমনের আলো, জালো প্রদীপ জালো, ওগো আমার আগমনের আলো, এই শরতের ঝঞ্ঝাবাতে, নিশার শেষে রুদ্রবাতে, নিভল আমার পথের বাতি, নিভল প্রাণের আলো, পথ দেখানো আলো জীবন, জ্যোতিরূপের সুধা ঢালো ঢালো, দিক হারানো শঙ্কা পথে আসবে অরুণ রথে, আসবে কখন আসবে, টুটবে পথেরও নিবিড় আধারো, সকল বিষাদ কালো, বাজাও আলোর কণ্ঠ বিনা, ওগো পরম ভালো, করমা ভালো ভালো। সবার মঙ্গল কামনা করছি, সবার যাতে ভালো হয় তারই প্রত্যাশা করছি। দর্শক শ্রোতা বন্ধুরা, হ্যাঁ গৌতম, শুরু করেছি। অনেক অনেক শুভেচ্ছা। বাংলা ভাষার প্রতি আমার প্রবল ভালোবাসা, আর সেই ভালোবাসা দিয়েই আমি শুরু করছি আজকের এই অনুষ্ঠান। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা যে কোনো পরিবেশনা করতে গেলে যার নাম প্রথমে আসে, নিজের আগেই যার নাম প্রথমে মনে পড়ে, যার পথ ধরে আজ আমরা এইখানে, সেই কবিগুরু। আমি প্রথমেই দর্শক শ্রোতা বন্ধুদের জন্য কবিগুরুর নির্ঝরের স্বপ্নভঙ্গ এই কবিতাটি আবৃত্তি দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমার নিবেদন মহালয়া সংযুক্ত সবার প্রতি অসংখ্য ভালোবাসা জানিয়ে। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে, হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধেরে আজিকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ,
উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর? আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিব রে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খলখল গে কলকল তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত সাধ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানে কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর, ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি এইবার যাচ্ছি হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কাছে। আমরা যখন রবীন্দ্রনাথকে পড়ি তখন কাজী নজরুলকে অবশ্যই আমাদের সম্মান করতে হয়, এবং তিনিও আমাদের প্রাণের কবি, ভালোবাসার কবি। আমরা এই যে দূরে চলে এসেছি, 30 বছর বাংলাদেশ ছেড়ে বাইরে আছি, মাঝে দীর্ঘ সময় চলে গেছে, বাংলা ভাষার সাথে কোনো সখ্যতা ছিল না, ভালোবাসা ছিল না, যোগাযোগ ছিল না, কিন্তু তারপরেও সেই তো শিকড়, তাই না? আমরা শিকড় উপড়ে ফেলে অন্য কোনো ভাষাই কিন্তু নিজেদেরকে প্রতিষ্ঠিত করলেও সেটা পরগাছার মতোই থেকে যাবে। তাই বাংলা আমাদের মধুর ভাষা, আমাদের সন্তানদেরকে শেখাবো, আমরা নিজেরা শুদ্ধ বাংলায় কথা বলবো। বাংলা ভাষা আজ পৃথিবীতে বিশ্বায়নে স্থান লাভ করেছে। আর কি কোনো ভাষা আছে? ইংরেজি ভাষা বিশ্বায়নে স্থান লাভ করেনি, ইংরেজি ভাষা প্রবাহিত হয়েছে, সমগ্র পৃথিবীতে ইংরেজি ভাষা নিজের স্থান করে নিয়েছে। কিন্তু বাংলা ভাষাকে নিজেদের মাতৃভাষা রূপে পেতে বাংলাদেশে লক্ষ লক্ষ লোককে প্রাণ দিতে হয়েছে, লক্ষ লক্ষ মা বোনকে তাদের ইজ্জতের বিনিময়ে, লড়াইয়ের বিনিময়ে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। সে আন্দোলন শুরু হয়েছে কবে থেকে? 47-এ আমাদের দেশ ভাগ হয়েছে, কিন্তু ভাষা কি ভাগ হয়েছে? আমরা একই ভাষাই তো কথা বলি, তাইলে একই ভাষাভাষী বলে সে পশ্চিম বাংলায় হোক আর বাংলাদেশেই হোক আর বিশ্ব বাংলাতেই হোক না কেন, বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা, আমাদের শেকড়ের ভাষা, আমাদের মাতৃভাষা। মা যেমন আমরা ভুলতে পারি না, তেমনি আমরা মাতৃভাষাকেও ভুলতে পারি না। বাংলা ভাষা এখন সিয়েরা লিওনে তারা তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে নিয়েছে। আমরা যেমন কানাডাতে আছি, কানাডাতে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ। আমেরিকাতে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হলো স্প্যানিশ। সেই রকম সিয়েরা লিওনে তাদের নিজস্ব ভাষার পরেই কিন্তু তারা বাংলা ভাষাকে তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করে নিয়েছে, এবং তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারিতে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, কি যে সুন্দর করে বাংলা ভাষায় এই গান গায়। যখন বিদেশিদের মুখে আমরা আমাদের বাংলা ভাষাটার উচ্চারণ শুনি, কি যে মধুর লাগে। আমার একজন বন্ধু আছে রবিন প্যাসিফিক, বাংলা ভাষার জন্য সে নিরলস কাজ করে যাচ্ছে। তার সাথে অনুষ্ঠান করেছে, বাংলা কবিতারই অনুষ্ঠান করেছে সাবওয়ে স্টেশনে দাঁড়িয়ে, মানে রেল স্টেশনে দাঁড়িয়ে, যেখানে হেডিংটা ছিল হলো ইস্ট মিটস ওয়েস্ট। সো আমরা দুজন দুই দিক থেকে, একজন ইস্টের দিক থেকে এসেছে, একজন ওয়েস্টের দিক থেকে এসেছি। এসে আমরা একটা জায়গায় পরস্পরের গায়ে ধাক্কা লেগেছে, সেই ধাক্কা থেকে আমরা পরিচিত হলাম,
দুজন আলোচনা করলাম, তারপরে বললাম চলো। সে আমাকে বলল, তুমি তো বাংলায় কবিতা লেখো, তো তুমি যদি কবি, চলো আমাকে একটি কবিতা শোনাও। তো মাইক্রোফোন সব কিছু ওখানে সেট আপ করা ছিল, আমরা বাংলা কবিতা শুরু করেছি। মানে কয়েকশো যাত্রী সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের পরিবেশনা শুনেছে। তো পরিবেশ, বাংলা ভাষাকে যদি আমরা বিশ্বের দরবারে এরকম করে তুলে ধরতে পারি, তাহলে আমাদের দেশ পশ্চিম বাংলায়, কলকাতায়, আসামে, ত্রিপুরায় যেসব নতুন প্রজন্ম আছে তাদেরকে আমরা গৌরবের সাথে কিন্তু বাংলা ভাষাকে শেখাবো, এবং বাংলা সাহিত্যের দায়ভার বা দায়িত্ব তাদের কাঁধে তুলে দেবার জন্য তাদেরকে এই ভাষা শেখাতেই হবে। সত্যি কথা বলতে কি, এই প্রবাসে প্রত্যেকটা বাবা মাই চেষ্টা করে তাদের সন্তানদেরকে বাংলা ভাষা শেখাতে। এবং এই প্রবাসে আমাদের ছোট ছোট শিশুরা ইংরেজি বলা মুখে বাংলা গান কী যে সুন্দর করে গায়, তারপরে এই বাংলা কঠিন কঠিন বাংলা গানের সাথে তারা নাচ তুলতে পারে, তারা কবিতা আবৃত্তি করতে পারে। তো আমি বলবো যে এই যদি প্রবাসে বসে এরকম একটা দ্রুততম জীবনযাপনের পরও বাবা মা চেষ্টা করে, তাহলে তো দেশে অবশ্যই সেটা থাকা খুব উচিত। অবশ্যই আজকের বিশ্ব পরিবেশের কারণে, আন্তর্জাতিক যোগাযোগের কারণে প্রত্যেকটা বাচ্চারই কিন্তু ইংরেজি ভাষা শেখা উচিত, এবং মাল্টিলিঙ্গুয়াল হলে, যেটা বহুভাষী যদি হয় কেউ, সেটা তার অতিরিক্ত গুণ। কিন্তু এক একটা বাচ্চা 3টা 4টা ভাষাও শিখতে পারে, কিন্তু বাংলা ভাষাকে বাদ দিয়ে নয়। বাংলা ভাষার শেকড় যদি উপড়ে ফেলি, তাহলে আর যে কোনো ভাষায় যতই সে দক্ষ হোক না কেন, কিন্তু গৌরবটা কমেই যায়। কিন্তু আজ যেখানে আমরা গৌরব উজ্জ্বল একটা প্রতিষ্ঠা লাভ করেছি, গৌরব একটা অর্জন আছে আমাদের, সে অর্জনটাকে আমরা কেন বাতিল করব? তাই আমাদের বাচ্চাদের জন্য, আর সেটা শেখাবার জন্য বাংলাকে একটু সহজীকরণ করতে হবে, এবং সেই আদ্যিকালের ছড়াগুলো আর নয়, তাই না? কারণ সে এখনকার বাচ্চারা অনেক লজিক্যাল, অনেক যুক্তিবাদী। সুতরাং তাদেরকে ননসেন্স রাইম না দিয়ে তাদেরকে যুক্তিবাদী, তাদের সময়ের উপযোগী ছড়া লিখে দিতে হবে, কবিতা লিখে দিতে হবে, এবং সেগুলোকে মিনিংফুল ওয়েতে তাদের কাছে। আমাদেরকে যেমন বাংলায় কী করতো, যে কোনো কিছু শুধু মুখস্থ করো মুখস্থ করো, লজিক বেশি একটা স্কুলে শেখায় নাই। কিন্তু কিন্তু এই দেশে পড়তে এসে যখন দেখেছি যে প্রত্যেকটা জিনিস খুব লজিক্যালি শেখায়, তাতে করে নিজে কিন্তু একটা সম্প্রসারণ করতে পারে। আমাদের দেশে সেটা, সেই শিক্ষার সুযোগটা আমাদের জন্য কম ছিল। বর্তমানে শিক্ষা ব্যবস্থা আমি জানি না, তবে শিক্ষকদেরকে অবশ্যই বলবো যে প্র্যাকটিক্যাল শেখানোটা বেশি শিখিয়ে, বুকিশ মানে বইয়ের পোকা না বানিয়ে একটু প্র্যাকটিক্যাল শিক্ষা দিলে অবশ্যই কিন্তু তারা সেটা শিখতে মজা পাবে। যে কোনো জিনিসে কিন্তু, ইভেন তো তেতো করলাও যদি মজা করে রান্না করা হয় তাহলেও তো খেতে মজা লাগে, তাই না? তো বাংলা ভাষা তো আর তেতো করলা নয়, সে তো একেবারে রসগোল্লার মতো মিষ্টি মধুর একটি প্রাণের ভাষা। আমি কাকে কাকে দেখছি উপস্থিত তাদেরকে একটু বলে নেই। গৌতম বিশ্বাস আছে, সোমা মজুমদার আছে, রাই ঘোষ আছে, আর তো কাউকে দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা, আমি আশা করছি যে আরও অনেক বন্ধু এসে যুক্ত হবে আজকের এই অনুষ্ঠানের সাথে, এবং আমরা সেই বিষয়ে কথা বলবো। তো আমার কবিতাতে যাব তার আগে আমি আমাদের কবিগুরুর বিদ্রোহী কবি নজরুলের একটি কবিতা পড়ে নেই, তারপরে যাচ্ছি। যাই হোক, যেই কবিতাটি খোলার সাথে সাথে এসে গেছে সেটাই পড়ছি। কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। এই বাংলা ভাষার ব্যাপারে আমাদের সবাইকে হুঁশিয়ার হতে হবে, বাবা মারা হুঁশিয়ার হতে হবে। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান,
ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কাণ্ডারি, আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা কোনজন? কাণ্ডারি, বল ডুবিছে মানুষ সন্তান মোর মার। গিরিসংকট ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কাণ্ডারি, তুমি ভুলিবে কি পথ, তেজিবে কি পথ মাঝ? করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে ভার মহাভার। কাণ্ডারি, তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান? আজি পরীক্ষা জাতির অথবা জাতেরে করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কাণ্ডারি হুঁশিয়ার, কাণ্ডারি হুঁশিয়ার। বন্ধুদের মধ্যে দেখতে পাচ্ছি শ্যামাশ্রী সরকারকে। ধন্যবাদ শ্যামাশ্রী সরকার সংযুক্ত হবার জন্য। ঠিক বলেছেন দিদি, চেষ্টা করি, ঠিক কতটুকু বলতে পারি জানি না, তবে ছোটবেলা থেকে যেমন একটি অভিজ্ঞতা একটু ব্যাখ্যা শেয়ার করি। সেটা হচ্ছে যে আমার মেয়ের জন্মের একেবারে প্রথম লগ্ন থেকেই কিন্তু তাকে রবীন্দ্রনাথের মঙ্গল আলোকে এই গানটি বাজিয়েই শুনিয়েছি। সো ওর জীবন শুরু হয়েছেই কিন্তু রবীন্দ্রনাথ দিয়ে। এই যে সুরের মূর্ছনা, এই যে বাংলা শব্দের গভীরতা, সেইটা কি ওর অন্তর থেকে একেবারেই মুছে যাবে কখনো? কখনো যাবে না। সমসাময়িক পথ চলতে চলতে হয়তো তারা একটু দূরে সরে যায়, বিশ্ববিদ্যালয়ের পড়ার চাপে সেটার সাথে আর সংযুক্ত থাকে না, কিন্তু বাংলা কথা বলে এবং পুরোপুরি কিন্তু বাংলায় কথা বলতে পারে। তো আমরা গর্ববোধ করি যে আমাদের বাচ্চারা বিদেশে থেকেও যখন বাংলা বলতে পারে, তখন বাংলা ভাষা এই পৃথিবীতে দ্বিতীয় স্থান লাভ করুক, এমনটা যদি আমরা সবাই পণ করি এবং প্রতিজ্ঞা করি, তাহলে আমরা বাবা মায়েরা, আমরা যে প্রজন্ম আছি, আমাদের পরের প্রজন্মকে এই বাংলা ভাষাকে পরিশীলিত করে তাদের হাতে তুলে দিলেই তারা একটা মসৃণ পথ পাবে। কারণ আমাদের রফিক, শফিক, জব্বার, সালাম, বরকত 1952 সালে তারা ভাষা আন্দোলনের জন্য প্রাণ দিয়েছে। 1971-এ বাংলাদেশের লোকেরা বাংলা ভাষার জন্য মুক্তিযুদ্ধ করেছে, যে একটি মাত্র দেশ যে ভাষার জন্য যুদ্ধ করেছে। তারপরে সে 1999 সাল থেকে সালাম এবং রফিক আবারও অন্য দুজন সালাম রফিক কানাডার ভ্যানকুভার থেকে বাংলা ভাষাকে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি পাবার সমস্ত ব্যবস্থা করেছে এবং সেখানে সফল কাম হয়েছে। তাহলে এত দূর যখন আমাদের পূর্বসূরীরা আমাদের জন্য এনে দিয়েছে, আমাদের উত্তরসূরিদের জন্য আমরা এটাকে আরও মসৃণ করে দেই, আরও একটু সহজীকরণ করে দেই। বাংলা ভাষার সহজীকরণের ব্যাপারে আমার একটা লড়াই চলছে, যে এতগুলো অ্যালফাবেটের দরকার নেই, এত দীর্ঘিকার, দীর্ঘকার ইত্যাদি ইত্যাদি কমপ্লেক্স জিনিস যত কমিয়ে দিব, তত কিন্তু বাংলা ভাষা বা আগামী প্রজন্মের কাছে আরও সহজ হবে, সাবলীল হবে। কারণ জীবন চলতে চলতে কিন্তু আমাদের বাংলা ভাষা তো স্ট্রেট মাটি ফুঁড়ে বাংলা ভাষা আসেনি, এসেছে কিন্তু সংস্কৃতি থেকে, তারপরে চর্যাপদের সেই ভাষা থেকে আস্তে আস্তে আজকে যেখানে এসেছে সেখান থেকেও কিন্তু আরও পরিশীলিত হতে পারে, পরিশোধিত হতে পারে। আমরা এই ভাষাকে নিয়ে গর্ব যাতে করতে পারি, আজকে গর্ব না, আজকে থেকে 1000 বছর বাংলা ভাষা সামনের দিকে টিকে থাকুক, সেটাই হবে আমাদের
আমরা এই পৃথিবীতে যখন থাকব না তখনও যেন বাংলা ভাষা টিকে থাকে। সেই ক্ষেত্রে আমি আমার এই বইটি আমি একখণ্ড বাংলাদেশ এই বছর বাংলা একাডেমি অমর 21শে ফেব্রুয়ারির বইমেলাতে প্রকাশিত হয়েছে। সেখানে আমি যে কবিতাটি, এখানে 10টি কবিতা আছে, এই 10টি কবিতা ইংরেজিতে অনুবাদ করা আছে, স্প্যানিশে অনুবাদ করা আছে। সেখান থেকে একটি কবিতা পড়ে শোনাচ্ছি। মুক্তিযুদ্ধ হবে না বৃদ্ধ, ওরা বিজয়ের সন্তান। 1971-এ মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু যারা সেই মুক্তিযুদ্ধকে কখনো বৃদ্ধ হবে? কখনোই হবে না কিন্তু, কারণ এই লড়াইটা তো আমাদের থেকেই যাচ্ছে। আজকে আমরা বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করবার জন্য, রিএস্টাবলিশড, পুনঃপ্রতিষ্ঠিত করবার জন্য যে লড়াইটা করছে, সুতরাং লড়াই আমাদের থেকেই যাচ্ছে। কিন্তু শিলচরেও 19 জনের আত্মবলিদান ভুলে গেলে চলবে না আমাদের, অবশ্যই না। শিলচরে হয়েছে, ত্রিপুরায় হয়েছে, তারপর আসামে চলছে, বা বাঙালি খেদাও চলছে। যেখানেই কিন্তু বাংলা ভাষার প্রতি আঘাত আসবে সেখানেই কিন্তু আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু বাংলা ভাষার, বাঙালির পুনঃপ্রতিষ্ঠার জন্য এবং তাদের জাগরণের জন্য আমাদেরকে লড়াই করেই যেতে হবে। আর পৃথিবীতে টিকে থাকাটাই তো একটা লড়াই। কিন্তু যে কোনো সমাজে, যে কোনো জায়গায় টিকে থাকতে গেলে একটা লড়াই তো থাকতেই থাকে। তো এই লড়াইটার জন্য থাকা দরকার হচ্ছে ভালোবাসা। আমি তো হেঁটেছি মজির খিলের মেঠো পথ ধরে, সবুজ গাছ গাছালি আর পাখিদের অন্তশীলা গান শুনে শুনে। আমি হারিয়েছি ভীষণ ভালো লাগায় আমার ছোটবেলায়, মুগ্ধ অভিনব বিষ্ণুর ঘন ঘন গ্রামীণ আতিথেয়তায়। আমাকে কাছে টেনেছে গ্রামের খালের স্রোত, সে যে বড়ই অদ্ভুত। নদীর মোহনায় জল জল, জলের সন্তরণ। ভালো লেগেছে জলে বালকের অবগাহন। ওখানে মানুষ, পাখি মিলে দিচ্ছে গানে সুর, রাখালের কণ্ঠ ভেসে যাচ্ছে মাঠ থেকে মাঠান্তরে দূর, বহুদূর। আমি মুগ্ধ দুচোখ শুদ্ধ করে দেখি চারিদিকে তাকিয়ে। আমাকে সরল প্রকৃতি, শিকড়ের ভিন্ন প্রবৃত্তি এখনো কাছে টানে। আমি অভিভূত, আমি সমুদয় সম্ভূত, আমি চারবাক, আমি অবাক। দৃষ্টি মেলে খুঁজে পাই রূপে রসে গন্ধে মাতাল পুকুরের পাড়ে ঝোপ ঝাড়। আমার ভেতরে মহেশখালী, স্মৃতির অর্ণব পাহাড়। আলাদা রূপে, অচেনা সাজে, খালে বিলে জলাশয়ে ফোটে ফুল শাপলা। বিস্তীর্ণ ভূমি পানা কচুরি গাঢ় সবুজ গালিচা রেখেছে বিছায়ে। শুষ্ক মৌসুম ফসলের ধুম, নবান্নের চালে বোনা পিঠার স্বাদ। অনন্য বৈশিষ্ট্য কাঁপায় বিশ্ব, শীত তার নিজস্ব তাপমাত্রা কমায়। জলবায়ু বদল, সবুজ শ্যামল, গ্রাম বাংলার পুঁথি পাঠে। ইচ্ছেগুলো উদাস হয়ে দুহাত দেয় বাড়ায় তাহার পানে। শিশু কিশোর আর তরুণদের সাথে আলাপে মেতে উঠি। হরেক রকম মাছ ভাজার ঘ্রাণ পাই, রুই কাতলা কিংবা পুঁটি। মুক্তিযুদ্ধ হবে না বৃদ্ধ, চিরকিশোর ঘুরছে সুন্দর গ্রামে। আমার সঙ্গে গ্রামীণ বঙ্গে, হে প্রবাসী কে তুমি যাবে। 47 ভারত বাংলা ভাগে বন্দী হয়েছে সীমান্তের করাল গ্রাসে। নিঃস্ব জনতা পাবে তার কিছুটা। আগামী 47-এ আবার বাংলা, আবার ভাষার আশা, আবার দিচ্ছে নতুন ডাক। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের কিশোরেরা প্রাথমিক শিক্ষা পাক। যাক তাদের অন্তর দৃষ্টি খুলে যাক, মুক্তিযুদ্ধের বিজয়ের পাশে তারাও দাঁড়াক। এটা তো প্রাসঙ্গিক। বাংলার সামগ্রিক আঙ্গিনায় আজ কালো সূর্যের ছায়া। শহরের বড় নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষা নিচ্ছে তরুণেরা। ওরা বাংলা বলতে পারে না, ওরা বাংলার ইতিহাস জানে না।
তাদের জন্যে টিভির চ্যানেল খুলে দিনরাত জাগাও চেতনা। এত ত্যাগ এত তিতিক্ষা আমাদের দেয়নি শিক্ষা, নির্বোধ করেছে আরো বড় পীড়াদায়ক। গড়ে তোলো আহ্বায়ক, ইতিহাস চর্চার ভিতর দিয়ে তাদের পার করো। ওদের শেখাও মুক্ত চিন্তা, স্বাধীনতা, সরলতা। ওদের দেখাও নবান্নের আতিথেয়তা, বাংলার পিঠা বৈশিষ্ট্যে শ্রেষ্ঠ। নতুন দৃশ্য সম্পর্কে রেখো না পক্ষ বিপক্ষ। প্রবাস কিংবা আদিবাস অনর্গল কর সৃষ্টি, অন্তহীন বৃষ্টি মাখা লক্ষ্য। তাদের দেখাও আমাদের অর্জন, তা দিও না বিসর্জন স্বাধীনতার মহামূল্য। বিশ্বায়ন বাংলা ভাষা আজ সারা বিশ্বে স্বদেশের চেয়ে বেশি তুল্য। সারা বিশ্বে স্বদেশের চেয়ে বেশি তুল্য। সারা পৃথিবীতে যে বাংলা ভাষাকে আজ সম্মানিত করছে, যে প্রজ্ঞা, যে আলোয় আলোকিত করছে, সেটা আমরা আমাদের জন্মভূমিতে, মাতৃভূমিতে, সেখানে তো আমরা অপদস্থ করতে পারি না, সেটাকে আমরা দূরে ঠেলে দিতে পারি না। সেটাকে আমরা অন্যান্য ভাষাগুলোকে বাংলা ভাষার পাশাপাশি দাঁড় করাবো। একটি মহিরুহের পাশে আরও কিছু নতুন জিনিসকে আমরা প্রতিস্থাপিত করব। তাতে আমাদের দক্ষতা বাড়বে, আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগের যে সুযোগ আছে সেইটা আমরা আরও ত্বরান্বিত করব। কিন্তু আমরা এমন করব না যে আমাদের মাতৃভাষা আমাদের কাছ থেকে দূরে চলে যায়। তাই এই মাতৃভাষাকে, এই বাংলা সাহিত্যকে ল্যাটিন ভাষায় যাতে বাংলা সাহিত্য সমৃদ্ধি লাভ করতে পারে, পরিচিতি লাভ করতে পারে। 2019 সালে যখন আমি বুয়েনোস এয়ার্সের বইমেলায় গিয়েছিলাম, যেখানে 1 মিলিয়ন লোক আসে, 4715টি বইয়ের স্টল পড়ে, সেরকম একটা বইমেলায় যখন গিয়েছিলাম, তখন সেইখানে অনেক ল্যাটিন কবিরা এসেছিল খুঁজতে ট্যাগরের দেশ থেকে কারা এসেছে কবি। আপনারা কি বুঝতে পারছেন বন্ধুরা যে সেই সময় আমাদের প্রাণের মধ্যে কেমন লেগেছিল, কি এক স্পন্দন তখন কাজ করছিল। ইস, এখনো রবি ঠাকুরকে দিয়ে আমাদেরকে খুঁজছে। তাহলে কত চমৎকার একটা পথ আমাদের জন্য তৈরি করে গেছে। আমরা তো সেটা থেকেই শিক্ষা নেব যে আমরা বুয়েনোস এয়ার্সের সেই বইমেলা বাংলাদেশ প্যাভিলিয়ন করেছিল, সেখানে আমরা বাংলা বই নিয়ে গেছি, সেই ল্যাটিন ভাষীদের সাথে কথা বলেছি, এবং সে অভিজ্ঞতা থেকে 2020 সালে আবারও বাংলাদেশ প্যাভিলিয়ন করেছিলাম। সেখানে আহ্বায়ক ছিলাম আমি। 2 বাংলা থেকেই কিন্তু আমরা কবিদেরকে এবং প্রবাসী কবিদেরকেও আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু সেটা সম্ভব হয়নি করোনার কারণে। আমরা সবাই লকডাউন হয়ে গেছি। কিন্তু লকডাউন হলে কি হবে? এই লকডাউন আমাদেরকে কত সুন্দর করে নতুন একটা পৃথিবী গড়ে দিয়েছে। আমরা নতুন একটা উদ্ভাবনের মাধ্যমে আবার সংযুক্ত হচ্ছি, নতুন নতুন বন্ধুদের সাথে আমাদের সংযোগ তৈরি হচ্ছে। আমাদের নেটওয়ার্ক এখন আগের চাইতে অনেক বেশি। আমি বলি যে আমরা ঘরের দরজা বন্ধ করা করোনাকে পরাজিত করে মনের জানালা খুলে দিয়ে, অন্তর্জালের জানালা খুলে দিয়ে আমরা আজ বিশ্বের সাথে সংযুক্ত হয়েছি। আমরা নতুন করে বন্ধুদের সাথে সংযোজিত হয়েছি, এবং আমরা এই যে প্রতিদিন লাইভ প্রোগ্রাম করছি, এটা শুধু একটি কারণ, যাতে সবাই সুস্থ থাকতে পারি। বর্ণালী রয় আছে, চৈতালি মুখার্জি আছে, ধন্যবাদ সবাইকে উপস্থিত থাকার জন্য। তো তাহলে কি হচ্ছে আমাদের? কারণ পথ কখনো চিরতরে বন্ধ হয় না। একটি পথ বন্ধ হলে আমরা সৃষ্টিশীল মানুষ, আমরা আরেকটি পথ খুঁজে বের করব। তাই বাংলা ভাষা কখনোই স্তব্ধ হয়ে যাবে, থাকবে না, এমন প্রত্যাশা আমি করি না, এবং এমন প্রত্যাশা কখনোই এই দুঃস্বপ্ন যেন এটা থাকে না। আমাদের এই দুঃসাহসটা রাখতে হবে, এবং এই স্বপ্নটা থাকবে পৃথিবী ছাড়িয়ে মঙ্গল গ্রহ পর্যন্ত। স্বপ্ন এত বড় হইতে হবে
যে স্বপ্নের 1%ও যদি আমাদের পূর্ণ হয়, তাতে যেন স্বপ্নটা পূরণ হয়ে যায়। তাহলে আমরা পৃথিবী ছাড়িয়ে মঙ্গল গ্রহ পর্যন্ত, চাঁদের দেশ পর্যন্ত, ভেনাস পর্যন্ত, আমাদের সৌরমণ্ডল পর্যন্ত বাংলা ভাষা একদিন সমৃদ্ধি লাভ করবে, বাংলা ভাষা প্রতিষ্ঠিতি লাভ করবে। এত বড় স্বপ্ন যদি দেখি, তাহলে সেখানে কারা যাবে? আমাদের সন্তানরাই তো যাবে, তাই না? আমাদের সেই সন্তানকে যেন আমরা সেখানে পাঠিয়ে দিতে পারি। আরও কিছু মানুষের কাছে আমাদের অনেক কৃতজ্ঞতা আছে। সেটা হচ্ছে আমাদের খনা, আমাদের চন্দ্রাবতী, আমাদের স্বর্ণকুমারী, আমাদের বেগম রোকেয়া। তারা যারা আমাদের জন্য বাংলা সাহিত্যে পথ করে গেছেন, এই নারীদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। এবং তাদের নাম প্রতি মুহূর্তেই কিন্তু, প্রতিটি সাহিত্যের আসরেই কিন্তু আমাদের উচ্চারণ করা যথাযথ উপযুক্ত, এবং আমরা এই কৃতজ্ঞতা প্রকাশের একটি ভাষা হিসাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আসলে। তো কারণ তারা যদি পথ তৈরি করে না দিয়ে যেত, আজকে মধুবন্তী এত সুন্দর করে বাংলায় কথা বলতে পারতো না। আর এই যে অনর্গল বাংলায় কথা বলছি, সেটারও কিন্তু এই কোভিডেরই কিন্তু এটা বাই প্রোডাক্ট। কারণ কোভিড আসার কারণে প্রতিদিন লাইভ করতে গিয়ে দেখা গেল যে আধা ইংরেজি আধা বাংলা বলা, জিওবা থেকে কখন যেন সবটা ইংরেজি সরে গেছে, বাংলাটাই এসে প্রতিষ্ঠিতি লাভ করেছে। আমি সত্যি গর্ববোধ করি যে এত সুন্দর করে আমি নিজেই বাংলা বলতে পারছি, সেটা আমার জন্য অনেক গৌরবের। তো বুঝতে পেরেছি, চৈতালি বলছে ভালো লাগছে, সুন্দর অনুষ্ঠান। জ্যোতির্ময় সাহা অনেক ধন্যবাদ। আমার লেখা একটি কবিতা, সেটি আমার প্রথম কাব্যগ্রন্থ রক্ত নদী একা থেকে। এই কবিতাটা এই জন্যই এখন শোনাবো। এই বইটি আমার প্রথম বই। আমার মা 2006 সালে আমাকে বলেছিল, তুমি তো কবিতা লেখো, তো তোমার একটা বই কেন করছো না? আমি বললাম যে মা, বই কী করে করব, আমি তো দেশেই আসি না। না, সে 90-তে দেশ ছেড়েছি, তারপর তার দেশে ফিরেই নেই, তাহলে আমি কি করে, আমি তো দেশে কিছু চিনি না। তখন মা বলল যে তাহলে কবিতা পাঠাও, আমি দেখি চেষ্টা করে একটা কবিতার বই করতে পারি কিনা। তাই একটা পাণ্ডুলিপি করে ইমেলের মাধ্যমে মাকে পাঠিয়ে দিয়েছি। আমার সেই ঘরোয়া মা কিন্তু আমার জন্য এই বইটি প্রকাশিত করে দিয়ে তিনি 2007 সালে, মনে হচ্ছে যেন শুধু আমার বইটা বের করে দেবার দায়িত্ব কর্তব্যটুকু পালন করবার জন্যই মা বেঁচে ছিল। তারপর 2007 সালে মা পাড়ি দিয়েছে অন্য গ্রহে, জানি না কোন গ্রহে আছে এখন। তো তখন আমি বলতাম যে কিছুই মিস করি না, এই দেশে এসেছি, আমি তো এখানেই থাকছি, এখানেই থাকবো, এখানে আমি কোনো কিছুই মিস করি না। কোনো এক সকালে ঘুম থেকে উঠে মনে হলো যে না, একটা কিছু মিস করি। সেটা হলো বাংলাদেশের একটা বিখ্যাত দৈনিক খবরের কাগজ, সেটা হলো ইত্তেফাক। আর এই কবিতাটা হচ্ছে ওই ইত্তেফাককে নিয়েই লেখা, ওই অনুভূতির নস্টালজিয়া থেকে। শান বাঁধানো খবর। সে তো আমারই ঘর ছিল, সে ঘর থেকে খুলে নিয়েছি প্রাক্তন টিনের চাল, টুকরো টুকরো কাঠ আর জটিল মায়া, সুখে আর বুকে জড়ানো স্বপ্নভঙ্গ আর স্বপ্নভঙ্গী কালো মেঘ, মেঘের তলায় বৃষ্টি দল অবিরাম ঝরে আর গান গায়, নিসাগামা পানিসা। সময় ঢালে সময়ের শেকড়ে পথ, পথ চলি আমি সেই আলোতে। আমার স্বপ্নগুলো জ্যোৎস্না ঢাকা মেঘ বৃষ্টি বাদল, আমার স্বপ্নগুলো লতায় পাতায় জড়ানো মাধবী কুঞ্জ। আমার সন্ধ্যাগুলো অনিকেত ভালোবাসা, আমার সকালগুলো লতায় পাতায় জড়ানো মাধবী কুঞ্জ। শুধু গর্ডন রিজে নেই ইত্তেফাক, সংবাদ, অবজারভার, নেই সকালের ডাক, এ কাগেজ কাগেজ। শব্দে শব্দে ছেয়ে নেই আড়মোড়া শিশির সকাল, চিকন ঘুমের চাদর, মায়ের আদর। কোথায় তুমি মা? উজানের স্বপ্ন ডুবে যায় এক ঝাঁক ভাটির টানে। নগর তুমি এনে দাও আমার নাগরিক লিপি, আর আমার ঘর,
ঘরের দুয়ারে টুকরো টুকরো শান বাঁধানো বিচিত্র সোনালি খবর। আর এনে দাও আমার মা, আমার শৈশব, আমার ঘর, আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ। দর্শক বন্ধুরা, আমি একজন প্রাউড ক্যানাডিয়ান। 30 বছর আমি এই দেশে আছি। এই প্রাইডের সাথে আমার বাংলাদেশ, আমার মাতৃভূমি কখনোই কোনো দ্বন্দ্বে জড়ায় না। কারণ আমার মাতৃভূমি আমার কাছে যেরকম উজ্জ্বল, তথৈবচ যে মা, যে কানাডা আমাকে আলো বাতাস বৃষ্টি পানি সব কিছু দিয়ে বাঁচিয়ে রেখেছে, তার কাছেও আমার অপরিসীম কৃতজ্ঞতা। তা আমরা তো এরকমই থাকি, তাই না? একটা মায়ের কাছে জন্ম লাভ করি, তারপর আবার শ্বশুরবাড়িতে চলে গেলে আরেকটা মাকে পাই, সেই মাটাকেও তো আমরা সমান তালেই শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসি। কিন্তু তার সাথে তো নিজের মায়ের, জন্মদাত্রী মায়ের কিন্তু কোনো দিন ভালোবাসা কমে যায় না। সেই রকম বাংলাদেশের জন্য, বাংলা ভাষার জন্য ভালোবাসার কোনো কমতি নেই। বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে এই ইন্টারনেটের মাধ্যমে, -50 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে দাঁড়িয়েও কিন্তু এই প্রবাসে আমরা প্রতিবাদ করেছি, মানববন্ধন করেছি। আমরা সমান তালেই তাদের সাথে সহযোগিতা করে গেছি এবং আগামীতেও করব। তো এইভাবেই কিন্তু বাংলা ভাষার সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। কখনোই প্রত্যাশা করি না যেন বাংলা ভাষার জন্য আর কেউ শিলচরেই হোক, আর ত্রিপুরাই হোক, আর আসামেই হোক, কলকাতায় হোক, প্রাণ যেন যায় না। সবাই যেন প্রাণে বেঁচে থেকে বাংলা ভাষাকে শুদ্ধভাবে পরিশীলিতভাবে উচ্চারণ করতে পারে। আমাদের সন্তানেরা যেন বাংলা ভাষার সুন্দর সাহিত্যের নূতন দিক নির্দেশনা দিতে পারে, সাহিত্যে নতুন ধারা আনতে পারে, সাহিত্যের একটা মর্যাদাকে বিশ্বের মাঝে আরও উঁচু পর্যায়ে নিয়ে যেতে পারে। আমাদের সাহিত্যিকরা যেন আরও অনেক নোবেল প্রাইজ পায়। সেই এক রবীন্দ্রনাথই কিন্তু আটকে আছে, তারপর তা আজও পর্যন্ত আর কেউ বাংলা লেখার জন্য, বাংলা সাহিত্য চর্চার জন্য নোবেল প্রাইজ পায়নি। কিন্তু আমি চাই, কেন নয়, বাংলা ভাষা আজকে যেখানে আছে সেখানে আরও অনেকেই এই সাহিত্য পুরস্কার পাবার যোগ্যতা রাখে। যদিও আজকাল যে কোনো পুরস্কার পেলেই কিন্তু সেখানে একটা লবিংয়ের ব্যাপার চলে আসে, সেখানে একটা অমর্যাদারও ব্যাপার চলে আসে। তবু আমি বলবো, কেন নয়, যে আমাদের অবশ্যই কিন্তু সেইভাবেই এগিয়ে যেতে হবে। এবার আমি আমার নুনের দুঃখ এই বই থেকে একটি কবিতা, এই যে দেখছেন একটা ছবি, কবি আসাদ চৌধুরী, তিনি লিখেছেন, স্বপ্নটা তো ভালোই ছিল, মিছি মিছি ভাঙলে, শোকের হবে দুঃখের হবে, কেমন করে জানলে। চমৎকার। এই কবিতাটির নাম হলো লক্ষ্যে আমি যাবই যাব। তো আমাদের যদি লক্ষ্য থাকে আর এই যাবই যাব এই মানসিকতা থাকে, তাহলে দর্শক বন্ধুরা একদম ভাববেন না, একদমই ভাববেন না। দৃঢ় প্রত্যয় নিয়ে, বিশ্বাস নিয়ে বাংলা ভাষাকে নিজে চর্চা করুন, সন্তানদের মধ্যে ছড়িয়ে দিন। ভাষা এমনই এক আলোক রশ্মি, সূর্যরশ্মির মতো, যে যতই ছড়াবেন ততই বেশি এটা আরও বেশি উৎপাদিত হবে। এটা রিনিউয়াল রিসোর্স, এটা কখনোই কিন্তু শেষ হবে না। পেঁচা নামে চাঁদ জ্যোৎস্নায়, মায়া মাঠ শীত কাঁচুলি গায়ে দিয়ে দৌড়ায় অনভ্যাসের আলপথে, ওখানে শঙ্খকুসুম বিভাস, জড়োয়া হাসি, ঝুল বারান্দায় নাটকীয় ছায়া, ডিজিটাল ছায়ার ভেতরে জ্বর কাঁপছে কাঁকন হাতে, আপন ঘরের কোণে নিজেই সীমানা টানে, হায় জীবনের কঙ্কনা। শীতল দুপুরে নেশার ঘরে ইশারা করে, অপেক্ষার নদী ভাঁজ করে রাখে দুই হাতে, উপেক্ষা করে ইশারা, কাছেই তবুও কিছু দূরত্ব জমায়।
কুমড়ো ফুলের মতো চোখ দুটো হলুদ ফোঁটা। অবজ্ঞাচ্ছলে পানি ঢালে বিব্রতকর পরিস্থিতিতে কিছু পানি গড়িয়ে পড়ে, কিছু জমে থাকে। চোখে আর কত ধরবে এই নারকীয় যন্ত্রণা? একমাত্র মানুষই পারে বহুদূর হেঁটে গিয়ে ফিরে আসতে। পায়ে পায়ে পথ বাড়ে, পায়ের তলা জমাট ভূগোল, আখরোট, চুম্বন, নচিকেতা, দামাল, সামাল, অনিমেষ, কামনার শিরশির অনুভূতি, সব কিছু এক পাহাড় সমান দাঁড়িয়ে পড়ে পথ আগলে। নীরবে, নিঃশব্দে দুঃখ জমে জমে পাহাড়, পাহাড়ের গায়ে আজ বিকট শব্দ, ভাঙচুর। এখন সমাজ সভ্যতা সবাই একজোট। এত আওয়াজ কেন? পাহাড় ভাঙতে আওয়াজ হবে, আওয়াজ হবে অন্দর খুলতেই। দুঃখ গড়েছে পাথর, পাথর গড়িয়ে পড়ছে। শব্দের উৎস, ইতিহাস সব রচনা করা হয়েছে। শব্দের ভেতরে গাঁথুনির বিকট আর্তনাদ আজ সময়কে ধারণ করতে ব্যর্থ বটে। তবু একদিন সব কিছু শুনশান, শীতল মাঠ মায়া। ইচ্ছের পংক্তিমালা ফোঁটাক বাতাসে, আর্তনাদের বোমারু 777 বোয়িং। আমি ফিরে যাবই যাব, যে পথ আমাকে যেতে দেয়নি আমার লক্ষ্যে। আমি ফিরে যাবই যাব, আমি ফিরে যাবই যাব। ধন্যবাদ। বাংলাদেশে বেশ কিছুদিন আগে সাগর রুনিকে তাদের ফ্রিল্যান্স সাংবাদিকতার কারণে হত্যা করা হয়, নির্মমভাবে হত্যা করা হয়। তাদের 5 বছরের ছেলে মেঘ, তাদের বাবা মার সে হত্যা দৃশ্য দেখেছিল। মেঘ এখনো বেঁচে আছে। তাই একটি কবিতা লিখেছিলাম তখন, এ পাড়ায় মেঘ নেমেছে, এ পাড়ায় মেঘ নেমেছে, এসো না এসো না, ছি ডট ডট ডট, তোমাকে মাথার দিব্যি ছুঁয়ে দেবে তোমার পা। ভেঙেছে নূপুরে নগ্ন হরিতকি, সাতকাহনের দগ্ধ বলয় পুরে। তুমি আমি ভাঁজ হয়ে আছি প্রবাল সরোবরে, তবুও আছি ঘোর ঘন এই মেঘলা বসন্তে একসাথে একসাথে। এখন দিন ব্যথার বেদন তার ঘরে, রক্তের স্রোত বহে, আকাশ কুসুম, মেঘ ঘুমায় বসে একাকী ছবি আঁকে। মৃত্যু ঘুম থেকে ডেকে তোলে দুঃখের ক্যানভাসে, সে তাদের নিয়ে যেতে চায় অন্য কোথাও, যেখানে কবিতার ঘ্রাণে অনুভবে মুকুল ঝরে না। চুপ চুপ চুপ, চুপ চুপ চুপ, একদম চুপ। ওই তারা আসছে আবার তেড়ে, মুখ হাত বেঁধে মেরে দেবে তাহাদের মৃতদেহকে, তাহাদের মৃতদেহকে। দর্শক বন্ধুরা, কল্পনা করা যায় একটি 5 বছরের বাচ্চার সামনে তার পিতামাতাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। আর এই শোক, এই মর্মান্তিক বেদনায়, মর্মান্তিক দৃশ্য এই ছেলেকে সারাটা জীবন ধরে বহন করতে হবে। চলুন এবার একটি কবিতা শোনাই। সেটি হচ্ছে পূর্ণেন্দু পুত্রের একটি কবিতা শোনাই, সোনার মেডেল। বাবু মশাইরা, গাঁ গ্রাম থেকে ধুলো মাইটে ঘষতে ঘষতে আপনাদের কাছে এসি। কি চাকচিক্যন শহর বানিয়েছেন গো বাবুরা। রোদ পড়লে, জ্যোৎস্না লাগলে মনে হয় কালকে উটের গা থেকে খসে পড়ার উপর তৈরি একখান লম্বা কলস। মনের উনুনে ভাতের হাঁড়ি, হা হয়ে আছে খিদে। চাল ডাল তরি তরকারি শাক পাতা কিচ্ছু নেই, কিন্তু জল ফুটছে টগ বগিয়ে। বাবু মশাইরা, এই লোকে বলেছিল ভালুকের নাচ দেখালে আপনারা নাকি পয়সা দেন। যখন যেমন বললেন নেচে নেচে হদ্দ, পয়সা দেবেননি। বাবু মশাইরা, এই লোকেই বইলেছিল ভানুমতির খেল দেখালে আপনারা নাকি সোনার মেডেল দেন। নিজের করাতে নিজেকে দুখান করে আবার জুড়ে দেখালুম।
আকাশ থেকে সোনালি পাখির ডিম পেড়ে আপনাদের ভেজে খাওয়ালুম গরম গরম অমলেট, বাজা গাছে বাজিয়ে দিলুম ফুলের ঘুঙুর, সোনার মেডেল দেবেননি বাবু মশাইরা, সোনার মেডেল? সেই ন্যাংটো বেলা থেকে বড় শখ, ঘরে ফিরবো বুকে সোনার মেডেল টাঙিয়ে, আর বউ বাচ্চাদের মুখে ফাটা কাপাস তুলোর মতো হাসি ফুটিয়ে বলবো, দেখিস আমি মারা গেলে আমার গা থেকে গজাবে চন্দন গন্ধের বন, সোনার মেডেল দেবেননি বাবু মশাইরা, সোনার মেডেল, সোনার মেডেল? এইবার আমার লেখা আরেকটি কবিতা শোনাচ্ছি, ডানায় উড়ায় সম্ভাবনা। সব কথা লিখে দেব, যৌবনের অঙ্ক, অভাবের জটিলতা, আর প্রেমের বিনিদ্র সদন। কি নেই, সবই তো পাওয়া হয়ে দাঁড়িয়ে আছে পথের উপর। পথ এখন উলম্ব রেখা, রেখাই প্রধান কর্তা, এপাশ ওপাশ করে দেয় ধনী ও দরিদ্রে, ভাবে ও অভাবে, মানে ও উন্নয়নে, ভালোবাসা ও ঘৃণায়, মিলনে ও বিভাজনে, গৌরবে ও হতাশায়, বিরহে ও প্রেমের সম্মিলনে। ওরা দক্ষিণ হস্ত উদ্ধার করে, বাম নীতি যদিও তাদের কর্মপন্থা, আয়ুষ্কাল ঝুঁকে আছে বার্ধক্যের পুরোধায়, হেমন্ত উৎসব এখন ময়ূরের পুচ্ছে বাঁধা, তবু কিছু মেঘ কবুতরের ডানায় উড়ায় বিশাল সম্ভাবনা, তবু কিছু মেঘ কবুতরের ডানায় উড়ায় বিশাল সম্ভাবনা। আমরা যে যেমন করে বাংলা ভাষার ক্ষতি করতে চাক না কেন, আমরা আমাদের সেই কবুতরের ডানায় উড়িয়ে দিব বিশাল সম্ভাবনা। যেমন আমি বললাম যে বাংলা ভাষাকে আমরা প্যারাসুটে উড়িয়ে দিব, হিলিয়াম বেলুনে উড়িয়ে দিব, চলে যাবে মঙ্গল গ্রহ পর্যন্ত, চলে যাবে মার্সে, ভেনাসে, চলে যাবে চন্দ্রে। এরকম করেই যদি ভাবতে পারি তাহলেই আমাদের বাংলা ভাষা টিকে থাকবে। এবং আদিকাল থেকে বর্তমান সময় পর্যন্ত প্রত্যেক পাঠককেই কিন্তু সাহিত্যের সমস্ত ধারাগুলো পড়তে হবে। নিয়মিত পড়াটাই কিন্তু আমাদের একটা অভ্যাসে যদি আমরা পরিণত করি, আমাদের এখন তো বইয়ের দরকার হয় না, ইন্টারনেটে আমাদের এত প্রচুর রিসোর্স আছে, সম্পদ আছে, সবার হাতে মুঠোফোন আছে। সারাদিন মুঠোফোনে ফেসবুকেও যদি থাকে কেউ, ফেসবুকে মানুষ অসংখ্য কবিতা পড়তে পারে, সাহিত্যের অনেক ধারা পড়তে পারে। আমি তো বলবো যে ফেসবুকের কাছে আমাদের অপরিসীম কৃতজ্ঞতা, কারণ সে আমাদের জন্য দিগন্ত খুলে দিয়েছে, সামাজিক বন্ধন তৈরি করতে সুযোগ দিয়েছে, এবং সাহিত্য চর্চা করবার জন্য একটি বিশাল মাঠ প্রান্তর আমাদের জন্য খুলে দিয়েছে। এবার আমি শক্তি চট্টোপাধ্যায়ের অবনী কবিতাটি আবৃত্তি করছি। আমরা সময়ের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। অবনী বাড়ি আছো, দুয়ারেটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। অবনী, অবনী বাড়ি আছো, আধিক লীন হৃদয়ে দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, সহসা শুনি রাতের কড়া নাড়া। অবনী, অবনী, অবনী। বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চরে, পরাণ মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। অবনী, অবনী, অবনী বাড়ি আছো, বাড়ি আছো। আমার খুব প্রিয় একটি কবিতা, আশা করি ভালো লেগেছে। দর্শক শ্রোতা বন্ধুরা, এবার আরও একটি কবিতা আমি পড়ব, আমারই লেখা।
একটু বের করে নিতে সময় নিচ্ছি। তার সাথে সাথে বলছি যে এটা একটি ব্যঙ্গাত্মক, আমাদের কখনো কখনো স্যাটায়ার করতে হয়, কারণ সমাজে তো সব কিছুই পরিশীলিত পরিশুদ্ধ নয়। সমাজে কখনো কখনো কিন্তু এমন কিছু আসে যে পরিশীলিত জিনিসের পাশাপাশি কিন্তু কিছু কিছু দুষ্টু লোকের দুষ্টু জিনিস থেকেই যায়, কিছু চুরি থেকে যায়, কিছু অন্য জিনিসও থেকে যায়। তাই এই কবিতাটি নকলি পুরাণ কবি। এই যে শুনুন, আপনি নাকি তোড়জোড় কবি, শুনুন একটু কথা বলি, কবিতার সব গুণাবলী একটু আলোচনা করি। হে হে হে, কে বলেছে? আমি ওসব কিছুই জানি না। দিনে রাতে সময় কাটে লিখে কবিতা, এই যা, তেমন বড় কিছু না। সবাই অনেক কিছুই জানতে চায় আমার কাছে, সব বিষয়ে আমার মোটামুটি দখল আছে। দিনে 10খানা বই পড়ি, রাতে অনেক কিছু নকল করি। এখন সবাই বলে আমি জবরদস্ত কবি। বাহ বাহ বাহ, আপনার তো জুড়ি হয় না মশাই, কিংবদন্তির সদস্য আপনি। নকলে দেখি দক্ষতা ভারী। বলুন তো দেখি, কার কার কবিতা করেছেন নকল ও কারচুপি? আমি তো ছোট মোটো কেউ নই, বিশ্বখ্যাত ছাড়া নেই কোনো কবিতার বই। এই সব নিয়ে মহা হট্টগোল, এত বই এলো কোথা থেকে? বলেই বন্ধুরা বলে, এই কবিকে ধরে তোল, কবিকে ধরে তোল। তুলতে তুলতে এমন উপরে তুলছে, নামবার পথ নাই। মাটি ছাড়া কবিত্বের শেকড় পাবে কোন পথে ঠাঁই? ওসব কথা ছেড়ে দেন, চলুন গল্পে আড্ডায় কাটাই। আপনিও বাঁচুন, আমিও বাঁচি, নিজেকে বাঁচাই। আমি কেবল আমার কৃতিত্বের কথা সবাইকে শোনাই। শুনলে শুনুন, না শুনলে করি কেয়ার থোড়াই। আজ তবে চলি কবি, দেখেছি নকল বাজের ছবি। নকল আপনার পেশা নয় কোনো হবি। এরকম সমাজে আছে, তাই না? 2-4 জনকে আশেপাশে দেখতে পাই। তো আরেকটি কবিতা পড়ি, সেটি হচ্ছে আমার অধরা আইফোন এই বই থেকে। আমাদের মা আমাদের কাছে কীরকম? আমার মাকে আমি যেইভাবে দেখি, প্রত্যেকের মা প্রত্যেকের কাছে একটি আলাদা রকম রূপে এসে দাঁড়ায়। আমার মা কীরকম আমার কাছে? ব্যক্তিত্বের লেখক। আমার ব্যক্তিত্বের লেখক আমার মা। পথ চলার এই প্রতিটি অধ্যায়ে শিক্ষার অন্যতম অভিধান ছিল মা। মা কখনো গল্প লেখেনি, গান লেখেনি, কবিতাও লেখেনি, কিন্তু লিখেছে নিয়ম সুন্দর শিরোনামে একটি অপূর্ব বই। ভালোবাসা প্রকাশনী বের করেছে সেই বই, শৃঙ্খলা সংসারে সেই বই বাজারজাত করেছে। সেই বইয়ের অধ্যায়গুলো ছিল অভিনব, সেই বইয়ের অধ্যায়গুলো ছিল অভিনব। মৌ, আলো, রবিন, মবিন ইত্যাদি ইত্যাদি। শেষ অধ্যায়ের উপসংহারের পাতা খালি রেখে মুহূর্তে ভিসা পেয়ে মা চলে গেছে মরণারে তুহু নামক গ্রহে। একদিন আমিও এসেছিলাম সব ছেড়ে উত্তর আমেরিকাতে। মা ফিরে আসবে না, আমি কোথায় ফিরে যাব? আমি কোথায় ফিরে যাব? মায়ের জন্য প্রত্যেকেরই এরকম কিছু দুঃখ আছে, কষ্ট আছে। মাকে নিয়ে আমি একটি গান লিখেছি। দর্শক শ্রোতা বন্ধুরা, যদি আমার মা গানটি শুনতে চান, অহর্নিশ অডিও, OHORNISH অডিও AUDIO, এই চ্যানেলে গিয়ে মা তুমি রাগ করো না, কলকাতা থেকে সুমনা সামন্ত মুখার্জি এবং বাংলাদেশ থেকে শান শায়েক, দুজনের কণ্ঠে গানটি অপূর্ব। এবং শান শায়েক সুর ও সঙ্গীত দিয়েছে, গানটি আমার নিজের লেখা।
দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এবার ক্লাসিক্যাল মিউজিক আমার খুব প্রিয়। আমি মিউজিক শুনতেও যেমন পছন্দ করি, সেরকমভাবে এই ক্লাসিক্যাল মিউজিক নিয়ে অনেকগুলো রাগে একটা বর্ণাঢ্য সংমিশ্রণ ঘটিয়েছি এই কবিতাটিতে। আশা করি ভালো লাগবে। আর এই কবিতাটি পড়তে পড়তে আমাদের আজকের অনুষ্ঠানটাও শেষ হবে। আমি তার আগেই মাতৃভূমির প্রত্যেক সদস্যকে আন্তরিক ভালোবাসা জানাই। এই মাতৃভূমির সাথে মাতৃভাষাকে ওতপ্রোতভাবে জড়িয়ে রেখে এইখানে যে কতজন সদস্য আছে, প্রতিদিন সদস্যরা নিজের দায়িত্বে এসে কিছুক্ষণ যদি বাংলা কবিতা এখানে পড়ে, পাঠ করে, আবৃত্তি করে, গল্পের অংশবিশেষ পড়ে, বিশেষ কোনো উপন্যাসের অংশবিশেষ যদি পড়ে, তাহলে মাতৃভূমি এই পেজটি দুরন্তভাবে দাঁড়িয়ে যাবে। এবং প্রত্যেকটা যতজন, যদি 1000 সদস্য থাকে, তাহলে আমি বলবো যে প্রত্যেকে একজন করে বন্ধু যদি ইনভাইট করে, তাহলে মাতৃভূমিতে 2000 সদস্য হয়ে যেতে একদিন মাত্র সময় লাগে। তাহলে যতজন সদস্য আছে প্রত্যেকেরই কিন্তু একটু দায়িত্ব আছে এই মাতৃভূমিকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। গৌতম বিশ্বাস অবিরাম এর নেপথ্যে খেটে যাচ্ছে, যারা এর উপদেষ্টা মণ্ডলী আছে তারাও কিন্তু দিনরাত পরিশ্রম করছে। আর সদস্যদের শুধু একটুই দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, নিজেরা অনুষ্ঠানে লাইভ করুন এবং একজন করে বন্ধু যদি সংযুক্ত করেন, তাহলে এখানে অসংখ্য মেম্বার হতে পারে। এবং রেটিং করুন, পেজটাকে রেটিং করুন, রেফারেন্স দিন। একটা পেজের অনেকগুলো বিষয় থাকে, প্রত্যেকটা বিষয়ের জন্য এখানে একটা উত্তরণ লাভ করতে পারে। সেইটা আমি বিশেষভাবে সবাইকে আহ্বান জানাচ্ছি যে প্রত্যেকেই একটু একটু পরিশ্রম দিলে, মানে গৌতম যদি 100% দিচ্ছে, তাহলে আপনারা 0.001%ও যদি আপনাদের মানে মনোযোগটা দেন, তাহলে কিন্তু এই মাতৃভূমি পেজটি আরও সমৃদ্ধি লাভ করবে। আমি মাতৃভূমি পেজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং বাংলা ভাষাকে নিয়ে যে আগ্রহ, যে লক্ষ্যে তারা পৌঁছাতে চাচ্ছে, সেই লক্ষ্যে যেন অচিরেই পৌঁছাতে পারে। রাগ ভালোবাসা, আর ভালোবাসা আজকের দর্শক শ্রোতা এবং মাতৃভূমির জন্য, গৌতম বিশ্বাসের জন্য। হ্যালো, আমি বিলাবল অমৃত বর্ষিণী বলছি। হ্যালো, আমি বিহাগ নাট আনন্দ ভৈরব বলছি। বিহাগ নয়, আমি পঞ্চমকে চাই। আমি বিলাবল অমৃত বর্ষিণী নই। আশাবরী যোগী সিন্ধুরার জন্য অপেক্ষা করছি। আপনি অপেক্ষা করতে থাকুন, আমি পঞ্চম কামতকে ফোন করছি। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি বিহাগ নাট আনন্দ ভৈরব। আহ, কেন এমন হচ্ছে? আপনি কত নাম্বারে ফোন করেছেন? আমি কেদার, কানাড়া, সিন্ধুবাহার এই নাম্বারে ফোন করেছি। এটা তো আমার নাম্বার। তবে এত হতাশ হবেন না। না, হতাশ হতাম না যদি আপনার মতো আশাবরী যোগিয়া সিন্ধুরার জন্য নিশ্চিত অপেক্ষায় থাকতাম। তা না হয় পরে বলা যাবে। আপাতত মেঘ, মল্লার, কল্যাণ, ভীম, পলাশী, শুদ্ধ সারং, জৌনপুরী, শ্যাম, কল্যাণ, মারোয়া কাউকে হলে চলবে কিনা বলুন? এ কথা বলছেন কেন? আপনার কণ্ঠস্বর যেন শঙ্করা, গৌরী, বীণাসাদ্রি, ভৈরবী, রাগেশ্রী, বাগেশ্রী, না 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 না, কলাবতীর মতো লাগছে। বাহ, আমার কণ্ঠস্বরের এত উপমা! বাজে বকবেন না। আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নাই। কিন্তু এই নাম্বারটাই তো আমাকে দিয়েছিল। ঠিকই দিয়েছিল। কবে দিয়েছিল বলুন তো? মাসখানেক আগে। এতদিন ফোন করেননি কেন? ভাবছিলাম। কি ভাবছিলেন? লোকটা কেমন হবে? খামাজ, ত্রিবেণী, তড়ি, জিলাপ কিংবা ভীম, ভাটিয়ার ভাঙ্কার, এই রকম একটা কিছু হতে পারে, এই তো? মানে আই মিন, না 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 না, ওসব হবে কেন? ঠিক সাহস পাচ্ছিলেন না, এই তো?
কাকে এত ভয় পাচ্ছিলেন? যোগ, ইয়ামেন, মালকো, সংশোধনী, দেশকার, হিন্দোল, বাহার। বারে, এদেরকে ভয় পেতে যাব কেন? আমি তো সারা দিন থাকি গুনকেলি, আহেরি, হেমাবন্তী, মধুবন্তী, জয়জয়ন্তী, জানাসা মোহিনী, ঝিঝটি, পূরবী, দুর্গা, ধ্যানী, গান্ধারী, মুলতানি, সাহানা এদের সাথে। বিশেষ সময় কাটাই সোহিনী, শ্রীবন্তী, শোভাবরী, সরস্বতী, বৃন্দাবনী, রেবা, রত্নকলি আর রূপেশ্বরীর সাথে। তাতে কি হলো? মনে কি বসন্ত, বসন্ত বাহার, ললিত, গান্ধার, দীপক, চম্পক, চন্দ্রকোষ, কালিঙ্গা, কাফি এদের কারো ছায়ানট ভেসে উঠতে পারে না? আসতে পারে না শ্রী, সারং, মাদমত, তিলং, রত্নদ্বীপ, পতদ্বীপ এদের কারো মনোহর মুখচ্ছবি? না, পারে না। না 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 না, পারে না, পারে না। যদি বলি আশাবরীর অপেক্ষা না করে পুরিয়া, প্রভাবতী, সামেরি, সাজগিরি, পাহাড়ি, নীলাম্বরী, চারুকেশী যে কাউকে আপনার অপেক্ষার নদীতে ভাসিয়ে দিয়ে ঢেউয়ে ঢেউয়ে ভেসে যেতে পারেন না? দূরে, বহু দূরে লীলা, মীরা, কৃপাবতী, কম্পাবতী, মধুরঞ্জনের দেশে এক মুহূর্তেই পারি, যদি আমার সাথে ভাসতে তোমার আপত্তি না থাকে। আমার কথা উঠছে কেন? আমি যে 1 মাস ধরে টেলিফোনটায় কান ঠেকিয়ে বসে আছি। ওহি মোহিনী কখন ক্রিং 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 করে মধুবর্ষিণী রাগে বেজে উঠবে, কখন বেজে উঠবে। দর্শক শ্রোতা বন্ধুরা, এই রাগ ভালোবাসার নিবেদন দিয়েই আমি আজকের মতো এই আবৃত্তির অনুষ্ঠান এখানে শেষ করছি। সবার জন্য আমার অসংখ্য ভালোবাসা, বাংলা ভাষার ভালোবাসা, বাংলা কবিতার ভালোবাসা, মাতৃভূমির ভালোবাসা, মাতৃভূমির প্রত্যেক সদস্যের প্রতি আমার প্রগাঢ় ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা এর সার্বিক উন্নতি কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। মহালয়া এবং আগত পূজার সুপ্রীতি জানাই সবাইকে। সবাই ভালো থাকো বন্ধুরা। নমস্কার।